মাসিমা মেসমশাই তড়িৎ পাঠভবনে যোগ দিল, আপনাদের সেই সূত্রে চিনলাম। চমৎকার একজন মাস্টারমশাই এলো পাঠভবনে, আপনাদের সন্তান, এবং সত্যি সত্যি সহকর্মী হিসেবে আপনাদের পুত্রকে পেয়ে আমার খুবই আনন্দ হয়েছিল। কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটা জেগেছিল, শান্তিনিকেতন ছেড়ে রামকৃষ্ণ মিশনে ছেলেকে পড়াতে পাঠালেন কেন? মানে তখন কি বিশেষ কোনো কারণ ছিল? এবারে বলি আমার বাবার অনুভূতিটা বলি। প্রথমেই তড়িৎ যখন শান্তিনিকেতনে পাঠভবনে জয়েন করলো, সেদিন বোধ হয় তার গর্বের শেষ ছিল না। এই কারণেই যে তিনি তো এই এলাকারই আমরা লোক, সেই জন্য রবি ঠাকুর যে স্কুল প্রতিষ্ঠা করেছেন, তিনি নিজে শিক্ষক ছিলেন, সেই স্কুলে আমার নাতি শিক্ষকতা করবে, এটা যেন তার একটা বড় পরম প্রাপ্তি। বড় ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছে, পোস্ট ডক্টরেটে সব করেছে, সে আনন্দিত বড় নাতি হিসাবে। কিন্তু আমার মনে হয়েছিল নিজের অনুভূতিটা যে বাবার মানসিক তৃপ্তিটা যেন এইখানেই সব থেকে বেশি ছিল। এটা বাস্তব সত্য, যেটা সেটা আমরা বলছি। হ্যাঁ, কিন্তু লেখাপড়া করার সময় হ্যাঁ, যখন কোথায় পড়বে না পড়বে এইসব নিয়ে যখন ভাবনা চিন্তা করছেন, তখন কি শান্তিনিকেতনের কথা একবার মনে হয়েছে? বলি এবার একটু আমার থেকে টানি। হ্যাঁ, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ছাত্র। কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1960 সালে, আর 1961 সালে আমি ভর্তি হয়েছি, মানে সেকেন্ড ব্যাচ, কলেজের সেকেন্ড ব্যাচ। খুব সত্যি কথা, আজকে ছেলেরা অবাক হয়ে যাবে যে আমি নরেন্দ্রপুর কলেজে ভর্তি হওয়ার জন্য যে টাফ কম্পিটিশন তারা ভাবতে পারবে না, যেখানে আমি মেয়ার বোলপুর কলেজ থেকে সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম। আচ্ছা। কিন্তু আমার এক দাদা প্রফুল্ল রায়চৌধুরী, যিনি খুজুরিপাড়া মহাবিদ্যালয়, চণ্ডীদাস মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী। তিনি এসে বাবাকে বললেন যে কাকা, আমরা তখন জয়েন্ট ফ্যামিলি, উনি জ্যাঠামশাই ছিলেন আর আমরা, ওকে শান্তিকে নিয়ে গিয়ে আমি নরেন্দ্রপুরে ভর্তি করব। তা বাবা তখন নরেন্দ্রপুরের নামও শোনেনি। তা কিন্তু দাদা তো কলকাতা ইউনিভার্সিটিতে পড়তো, পিও ম্যাথমেটিক্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন পড়তো, যে সময় পড়েছে। তা বললো যে পারবো কি দা, প্রতি মাসে তখন 80 টাকা খরচ, 80 টাকার চার্জ লাগবে। তা বাবা তো মেয়ার প্রাইমারি টিচার ছিলেন, বিজেকে কয়েক জমি ছিল, তাও বাবা জমি জায়গায় কোথায় ছিলেন টিচার? আমার বিভিন্ন জায়গায়, আমার নানুক থানার বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল জব তো, এখানে ওখানে করেছে। তা বললো যে তার নিয়ে গিয়ে ভর্তি কর, তবে অত টাকা কি আর বিয়ার করতে পারবো, প্রাইমারি স্কুলে শিক্ষকের মাইনে বেতন তো বুঝতেই পারছে। তা বলছে আমরা তো সবাই আছি, মানে আমার জ্যাঠামশাই আর যৌথ পরিবার আমরা একটা ছিলাম, ঠিক হয়ে যাবে। এই দাদা আসতে দিনে যখন আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, সেই সময়ে রামকৃষ্ণ মিশনের যে ধারা, হ্যাঁ, যে শিক্ষাধারা বলুন, যে আন্তরিকতা বলুন, হ্যাঁ, যে আমি মনে করতাম, আগে শুনেছিলাম স্বামী বিবেকানন্দের কথা, যে একটি কথায় স্বামীজি বলছেন যে মাই আইডিয়া অফ এডুকেশন ইজ গুরুগৃহ বাস। গুরুগৃহ বাস মানে হচ্ছে শিক্ষক ছাত্রের সান্নিধ্য। হ্যাঁ, তা এটাই আমার পরম প্রাপ্তি। আমি একটা লেখায় লিখছি, পরবর্তীকালে পাবে, যে যখন কলেজে ঢুকলাম, কলেজের প্রিন্সিপাল আমার সঙ্গে বাস করবেন পাশাপাশি রুমে, হ্যাঁ, একই ইয়েতে। এটা আমি তখন সেই ভাবধারায় অভ্যস্ত ছিলাম না মোটামুটি। তারপরে দেখলাম তিনি মানে প্রথম যিনি অধ্যাপক, এটাও রামকৃষ্ণ মিশন থেকে শেখার, যে প্রথম যিনি কলেজের অর্গানাইজার বিকাশ চন্দ্র সান্যাল, তিনি সিভিলিয়ান লোক ছিলেন, সন্ন্যাসী ছিলেন না। কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের আবাসিক প্রতিষ্ঠানে সন্ন্যাসী হবে প্রধান। ওই রঞ্জনদা, স্বামী মুমুক্ষানন্দ, তাকে স্বামী লোকেশ্বরানন্দজি বললেন যে তোমাকে এমএ পরীক্ষা দিতে হবে। তিনি প্রাইভেটে এমএ পরীক্ষা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন। উনি পাস করার পরই, এবং তা পরবর্তীকালে জানলাম ফার্স্ট ক্লাস না পেলে আর ওনার প্রিন্সিপাল হওয়া হতো না,
তারপরে রঞ্জন দাস, আমরা রঞ্জন দাও আমাদের হোস্টেলে থাকতেন, উনি রঞ্জন, ডাকনাম রঞ্জন আর স্বামী মোক্ষানন্দ। তো তখন উনি বললেন যে একদিন রাত্রেবেলায় শুয়ে পড়েছি, গুরুগৃহ বাসের মানে ইয়েটা বলছি আর কি, রাত্রেবেলা শুয়ে ঘুমিয়ে গেছি। কি হয় সাধারণত উনি তদারকি করছেন, ঘোরাফেরা করছেন, আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে শাসাবেন, তুমি এই সময় সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিল। আমি বাকি রুমমেটরা বলছেন, আমি দেখছি রুটে ওরা সব মশাইটা, তোরা মশাই টাঙিয়ে দিয়েছি? না না, রঞ্জনদা নিজে এসে মশাইটা টাঙিয়ে দিয়ে গেল। রঞ্জনদা ঘরে এসে মশাইটা টাঙিয়ে দিয়ে গেল। এইটা মানে ওই যে সন্ন্যাসীর যে কাছাকাছি স্বামী লোকেশানন্দজিকে আমরা দেখতাম, তিনি আসতেন মাঝে মাঝে, উনি তো প্রতিষ্ঠাতা, প্র্যাকটিক্যালি ওটাই তো রণেন্দু রামকৃষ্ণ প্রতিষ্ঠাতা উনি। তা উনি আর তার উনি দূর থেকে দেখতেন, ভালো বক্তা ছিলেন, ভালো সুন্দর করে কথা বলতেন। কিন্তু এই মোক্ষানন্দজিকে দেখে, রঞ্জনদাকে দেখে আমরা সন্ন্যাসী কি হতে পারে, সন্ন্যাসী কত মানুষ হতে পারে, এটাও আমার ছেলেদের ক্ষেত্রেও তাই দেখি। সেই সময় বলি, আবার অনেকটা বড় হয়ে যাবে বলে বলি, সেই সময় আমার ঠিক করেছিলাম যে আমার ছেলেদের যদি পড়াই তা রামকৃষ্ণ মিশনেই পড়াবো। এইটাই হচ্ছে একমাত্র কারণ। এবং মাসিমার সেখানে মানে আমাকে মানে 100% মানে যে তুমি এখানে পড়া এইটাই হচ্ছে এটা মৌলিক প্রশ্ন। যে এবং পরবর্তীকালে যখন শান্তিনিকেতনকে চিনেছি, বলেছি আমি এক জায়গায় দেখেছিও যে ওটা চিনেছি, তখন এই যে মুক্ত শিক্ষা, এটা তো রামকৃষ্ণ মিশনে ছিল না। হ্যাঁ, সেটা মুক্ত শিক্ষা, শিক্ষিত তারা হতে পারে, তার রেস্ট্রিকশন ছিল, অনেক কিছু এদা ছিল। এরকম একটা দিক যেমন পজিটিভ সাইড আছে, আর এইটার দিক আছে। এই জন্য তখন আমার পরবর্তী মনে এখানে পড়ালেও হতো, ভালো করতাম। তখন বড় ছিল চান্স পেয়েছিল, ও চান্স পেয়েছিল, দুজনেই চান্স পেয়েছিল, কেউ এখানে আপনি রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করলেন, কিন্তু আপনার রাজনৈতিক যে একটা চিন্তা ভাবনা যাই বলুন, সেইটা কিভাবে প্রভাবিত? সেটা হচ্ছে যে আমি আমার এখন যে পার্টির সঙ্গে যুক্ত বা তারা অনেকেই প্রশ্ন করেন যে আপনার দুটোর মধ্যে কোনো দ্বৈততা বা নিজের মধ্যে দোদুল্যমানতা থাকে না? বললাম না, কোনো দোদুল্যমানতা থাকে না। কারণ হচ্ছে রামকৃষ্ণ মিশনের বহু প্রাক্তন ছাত্র যারা পার্টির সক্রিয় কর্মী, কেননা দুটো জায়গায় মানে সততা, সক্রিয়তা, এটা দু জায়গাতেই আছে। হ্যাঁ, আমি নাম করছি না, অনেকজন যারা প্রতিষ্ঠিত শিক্ষাবিদ তারা এবং রাজনীতিরও লোক, তারা কিন্তু রামকৃষ্ণ মিশনেরই ছাত্র। আপনার রাজনৈতিক যোগাযোগ মানে একটা প্রত্যক্ষ যে রাজনৈতিক সক্রিয়তা, সেটা কোন সময় শুরু? এটা শুরু, ঠিক, খুব ভালো প্রশ্ন। এইবারে আমি যখন এটা আমার সুপ্ত ছিল আমার মধ্যে, এটা অনেক আগে থেকে। এটা হচ্ছে যখন স্কুলে পড়ি, আর খানা জংশনের কাছে কিশোরকোনা নবগ্রামী আদর্শ উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের ছাত্র। সেই স্কুলে গিয়ে দেখলাম প্রথমেই ক্লাস যখন 10-এ পড়ি, বেশ কিছু শিক্ষককে পেয়েছি। আগেকার দিনের শিক্ষকরা যেমন নিজের পাঠদানের মধ্যে নিজের কাজটাকে সমাপ্তিয়ে রাখতেন না। আর এমন একটা সময়, সেটা হচ্ছে তোমার 58-59 সাল এরকম, তখন ঠিক স্বাধীনতাটা এসেছে, তার 2 বছর 10 আগে। এবারে যারা মানে সচেতন লোক বা লোক, তারা কি করেন যে নিজে হবে এবং অন্যকে প্রভাবিত করবে, এবং শিক্ষকদের দেখেছি প্রভাবিত করতে। আমি সেরকম এক শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। কি নাম তার? দেবেন্দ্র কুমার লাহিড়ী। উনি কীরকম, আমার মামা ওই স্কুলের সেক্রেটারি, আর আমার পিসিমার বাড়িতে আমি থাকতাম। মামা মানে আমার জ্যাঠাইমার ভাই। আরে তা তিনি 1959 সালে কেরালায় EMS নাম্বুদ্রিপালের অধীন বামপন্থী সরকারের প্রথম অকংগ্রেসী সরকার ভারতবর্ষের বুকে। তখন ইন্দিরা গান্ধী হচ্ছেন জাতীয় কংগ্রেসের সভাপতি। তিনি চাইছিলেন না ওই সরকারটা থাকুক। হ্যাঁ, তিনি তখন ষড়যন্ত্র করে নানা রকম ধর্মীয় জিগির তুলে ওই সরকারটা পতন ঘটালেন। এইবারে মাস্টারমশাই, আমরা তো অত সচেতন ছিলাম না। মাস্টারমশাই ওই যে বললে ক্যাচ দেন ইয়ং, আমার মামার কংগ্রেস লোক,
যা মানে প্রদেশ কংগ্রেসের সদস্য, যিনি স্কুলের সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক, তিনি আমাকে ডাকলেন, ডেকে একটা কাগজে লিখে দিলেন, এই ছেলেদের নিয়ে সামনে স্কুলের সামনে দাঁড় করাবি, গেটের সামনে, গেটটাকে বন্ধ করবি, আর তুই এই কথা বলবি। প্র্যাকটিক্যালি সেটাই হচ্ছে আমার পাবলিক স্পেয়ারে বক্তৃতা রাখা। সেটা সেই যে মাথায় ঢুকলো যে কিসের জন্য এরা, এবং ওনারা অনেকেই, ওদের পরিবারের সবাই আমার স্কুলের শিক্ষক। ওনার শ্বশুরমশাই আমার স্কুলের হেডমাস্টার ছিলেন, দেবেনবাবু অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলেন, ওনার এক শ্যালক মানে অম্বিকাবাবু আমার প্রধান শিক্ষক মশাই, তার ছেলে অধিক্রম সান্যাল পরবর্তীকালে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক হয়েছেন। হ্যাঁ, এরা সবাই কিন্তু ওই সময় ছিলেন। তাহলে কেমন একটা মানে ছিল, চক্র ছিল এই ছেলেগুলোকে প্রভাবিত করার জন্য, এইগুলো প্রভাবিত হয়েছিল। আপনি কি পার্টির সদস্য হয়েছেন কখনো? হ্যাঁ, পার্টি সদস্য দীর্ঘদিন ছিলাম। আমি পার্টি সদস্য হয়েছি 1968-এ। না মানে কোন, মানে তখন কলেজে পড়ার সময় না লেখাপড়া কোন সময়টাতে? কলেজে পড়ার সময়, কলেজ থেকে বেরিয়ে এসে। হ্যাঁ, তাই তারপরে আপনার কর্মজীবন কিভাবে শুরু? কর্মজীবন শুরু হয়েছে আমার কর্মজীবন পাস করার পরে। আমার হচ্ছে দূর একটা ওই স্কুলে, যে স্কুলে মাস্টার শিক্ষকতা করতাম, সেখানে প্রতি তারা চাইছিলেন, মামাও চাইছিলেন যে এই স্কুলে আসুক, ডেপুটেশনে ঢোক, ওটা পার্মানেন্ট হয়ে যাবে পরবর্তীকালে। কিন্তু যেখানে গেলাম সেটা হাটগোবিন্দপুর বলে এলাকা। তখনকার দিনে আমরা যখন ছিলাম পিকিং বলা হতো। আচ্ছা, এমন রাজনীতি সচেতন জায়গা, মানে ওই জায়গাটার প্রতি আমার প্রচন্ড আকর্ষণ ছিল। এবং আমার যারা রাজনৈতিক অভিভাবক তারা বললেন তোমার হাটগোবিন্দপুরে যাওয়াই ঠিক হবে। এবং একজন আমার চিঠি লিখেছেন, দেখলাম আগেই প্রায় স্কুলের সম্পাদক, তিনি আমাদের পার্টিরই মেম্বার। ওখানে পার্টি ছাড়া একসময় ছিল, পার্টি ছাড়া অন্যরকম ভাবাই হতো না। হ্যাঁ, বলছি আপনি আসবেন, এটা মদন ঘোষ আমাকে অনেক আগেই জানিয়েছি। আর বিয়ে কখন হলো? বিয়ে হলো ওই ঠিক ওই সূত্রই, সেটাও একটা সূত্র, যার নামে আজকে বর্ধমানে শিবশঙ্কর সেবা সমিতি। সেই শিবশঙ্কর চৌধুরী, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং সিপিআইএম দলের একজন ভারত, অবিবাহিত অকৃতদার। তিনি আমার শ্বশুরমশাইও এক সময়ে ওর বাবা, প্রতিকার বাবা বিপদ বারণ রায়, তিনি ওই শিবশঙ্কর চৌধুরীর এক স্তরে ছিলেন। উনিও স্বাধীনতা সংগ্রামী। আমার শাশুড়ি স্বাধীনতা সংগ্রামী পেনশন পেতেন, পরবর্তীকালে রাজনীতি করতেন। এবং ওনার জীবনে যদি ঘটনা শুনেন তো অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে যে উনি মূলত কাজ ছিল বর্ধমান জেলার রায়না থানায়। সংক্ষেপে বলে দিই উনি কেমন রাজনৈতিক কর্মী ছিলেন। উনি অন্তরীণ হয়েছিলেন সেই সময় রায়না থানা সহজপুর গ্রামে। পুলিশ বেষ্টন করেছে বাড়ি, বিপদবাবুকে ধরবে বলে। তা বিপদবাবুকে ধরবে কি, বাড়ি ঘিরে রেখেছে। ইতিমধ্যে তখন তো পুলিশ রেড মানে এখনকার মতো তছনছ করে দিয়ে বাড়িতে ঢুকে ব্যাপারটা ছিল না, বেরোবে। তারপরে এমনকি যদি ঘরে খিল দেওয়া থাকে রাইট বেরোবে না, সব আছেন। তারপরে হঠাৎ একজন এসে বলে, ওই বাড়িরই মালিক সন্তোষ যুগল তার নাম, তিনি এসে বলেন, বিপদদা আপনার ধুতিটা আর ওই হাফ শার্টটা আমাকে দেন, হ্যাঁ, আর আপনি আমার লুঙ্গিটা পরে, এই কাপড়টা পরে শুয়ে করুন। তাই বলে, কেন রে, দেন না। উনি ওইটা পরেছেন, পরে পাঁচির টপকে পড়বেন, মানে উনি জানেন পুলিশকে বিপুল করার জন্য, হ্যাঁ, ওইটা করলেন। এবং উনি পড়লেন আর পুলিশ চেঞ্জ করলো এবং পুলিশ ফায়ার করলো। তো ইতিমধ্যে দৌড় বেরিয়ে চলে গেলেন। মানে আরেক ক্ষুদিরাম। এরকম পাওয়া খুব কঠিন হয় ইতিহাসে, যে ওরকম ভাবে আত্মত্যাগ একটা পার্টি কমরেডের জন্য। এখনো প্রতি বছর ওখানে ওই শহীদ দিবস পালন হয়, সন্তোষ যুগল মারা গেছে। তা এটা হলো প্রেক্ষাপট। ওই শিবশঙ্কর চৌধুরীর জীবনে এরকম অনেক ঘটনা, দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারপরে 1968 সালে যখন উনি মারা গেলেন, আমি তখন হাটগোবিন্দপুরের শিক্ষক। আর আমার সঙ্গে বিপদবাবুর একবার কথা হয়েছে, এমন কিছু না, আমি সঙ্গে পড়ে চলতাম, উনি অনেক দূরত্বের লোক, আমরা তত কাছে তো যেতে পারি না। হ্যাঁ, তারপরে কিনতেন। তারপরে ওনাকে শিবশঙ্করবাবুকে বলেছিলেন, কোনো দুর্বল মুহূর্তে, ছেলেটি ভালো। হ্যাঁ, আচ্ছা, এইবার শিবশঙ্কর চৌধুরী আর একটা ভূমিকা ছিল, সামাজিক ভূমিকা। এরকম বিয়ে থা দেওয়ার
কোনো অনাথ বালিকা হয়ে গেলে তাকে রক্ষা করা, এটা তার সামাজিক ভূমিকা গোটা পার্টির জন্য, যার জন্যই নিরুপম সেন ওই শিবশঙ্কর সেবা সমিতি তৈরি করেছিল। তা উনি তখন আমাকে একটা চিঠি লিখলেন, আমি সেইটাও বললেন। উনি একটা ওখানকার, আমি এখানে আমার শিক্ষকতা করি, কমরেড প্রভাত ঘোষাল, তাকে একটা চিঠি লিখলেন যে বিপদা তো চলে গেলেন, বিপদার একটা ইচ্ছা ছিল তার মেয়ের প্রতিবার বিয়ে দেবে, তা তোমার স্কুলের শিক্ষক শান্তিকুমার রায়চৌধুরী সে কেমন হবে, কেমন হবে। দিয়ে আমার প্রভাতদা বলছে, মাস্টার চিঠিটা দেখো তো, পড়ো তো। চিঠিটা বললাম, আমি বললাম যে ওখানে বিয়ে হওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাগ্যের ব্যাপার, হ্যাঁ, কিন্তু আমার বাবা মার তো একটা সম্মতি, সে দায়িত্ব আমার। আর আমার বাবাও খুব লিবারেল লোক ছিলেন ওইসব ব্যাপারে, কোনো রকমই করেছিলেন না। দিয়ে এসে বিয়ের প্রপোজাল, তারপরে বিয়ে। মাসুবাজি গম্ভীর হয়ে শুনে যাচ্ছেন কি? আপনি জানতেন এই ব্যাপারগুলো যে হচ্ছে তলায় তলায়? বাবা যে এরকম চিঠি লিখেছেন, হ্যাঁ, না সেগুলো ওর কাছেই শুনেছি। পাত্র যে পছন্দ করেছেন সেটা জানেন না? মানে একটা দুর্বলতা ছিল, পছন্দ বলতে আমার গুণগান করেছেন, করেছেন, সেই জন্য আমার ব্যাপার যে কথা হয়েছে। বাবা বেঁচে থাকতে তো আর ওর কথা ওঠেনি আমাদের। গিয়ে তারপরে যখন দেখা হয়েছে, কালো কাকা বলে, ওরা কালো কাকা বলেই পরিচিত ছিল, কালো কাকা। অভিভাবক, উনি মারা যাওয়ার পর ওদের বাড়ির অভিভাবক হয়েছিল। উনি যখন রাস্তায় যাচ্ছেন, ওরা যদি হেঁটে যাচ্ছে, এই উঠায় রিক্সায় তুলে নিলেন। বাড়ির লোকের মতনই থাকতেন, খোঁজ খবর নেয়া, তারপরে বাড়িতে কেউ না থাকলে গেলেও আমার পরের গুণ খুব ভালো রান্না টান্না করে খাওয়াতে পারতো। সেই উনি ভালো রান্না করতেন বাড়িতে। বিয়েতে কিরকম হলো, আয়োজন কি হলো, বিয়ের অনুষ্ঠান কি হয়েছিল? বিয়ের অনুষ্ঠান যেমন হয় তেমনি ভালোই হয়েছিল। আমরা তো বীরভূম থেকে, বরযাত্রী যাওয়াটা অনেক বরযাত্রী, অনেক গোলমাল করেনি বরযাত্রী কিছু? এদিকে তো স্কুল হাটগোবিন্দপুর আমাদের গ্রামের কাছাকাছি, হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে ওর প্রচুর ছাত্র ছাত্রী টিচার গিয়েছিল। আবার এদিকে কলগ্রামে বাবার প্রথম বড় ছেলে, সেখানেও অনেক, আর ও আবার চারিদিকে পড়াশোনা করেছে, সেখানেও বন্ধু বান্ধব অনেক, গিয়ে প্রচুর লোকজন, একটা জমজমাট আসর ছিল। আর ওদের যে বাড়ি যদি দেখো কোনো সময় সবরে বিশাল বাড়ি, বাড়ি ঘর, পুকুর, একটা খুব ধরনের। আর হ্যাঁ, আর অনুষ্ঠানটা কেমন হয়েছিল আর একটু বললে আরো একটু ভালো হবে। এটা ও জানে না, ও তো গায়ে কোণে হয়ে বসে আছে। আমার যারা হাটগোবিন্দপুরের সহকর্মী, তারা যেখান থেকে বাস রাস্তায়, পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় পড়ছে, গাড়ি ঢুকবে যেখানে, সেইখান থেকে শুরু করে আতশবাজি পড়াতে শুরু করলো। আচ্ছা, আমিও জানতাম না, সে পরিকল্পনা আমাকেও জানাই। আতশবাজি করছি। বিয়ের পর সংসার যাত্রা শুরু হলো। কোথায় থাকছেন, বসবাস করছেন কোথায়? বসবাস করছি আমরা নিরুপম সেন, কমরেড নিরুপম সেনের নাম শুনেছি। নিরুপম সেনের বাবা ভুজঙ্গভূষণ সেন, তিনি ছিলেন ওনার শিক্ষক এবং ওনার বাবার সহকর্মী। ওনার বাবাও স্কুলে ছিলেন, এই জন্য শেষ বয়সে উনি চাকরি ছিলেন, তাহলে সারা জীবন করেননি। নিরুপমদের ওখানে বা নিরুপমের বাবা ওখানে বাড়ি করেছিলেন। দিয়ে নিরুপমের সঙ্গে একদিন হঠাৎ দেখা, তা বললো তোমরা ওকে নাম ধরেই ডাকে, বিয়ে করলে থাকবে কোথায়? আমরা দেখি কোথাও একটা থাকবো। হ্যাঁ, বর্ধমানে তো থাকা অনেক খরচবহুল, দেখি আমাদের বাড়ি তো ফাঁকাই আছে। হ্যাঁ, ওখানে মা আছে, তোমার মায়ের দেখভাল করা হবে, মা ছেলের মতো থাকবে। ওদের বাড়িতে রায়পুর কাছেরা বলে একটা গ্রাম, সেই গ্রামে প্রথম আমাদের সংসার কথা। তো সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কেমন? ওরে বাবা, সেটা হচ্ছে যে ধরো 68 সালে আমি স্কুলে জয়েন করেছি, আমাদের বিয়ে হয়েছে 70 সালে। তারপরে সেই 70-এর জমানা যারা পুরনো লোক, তুমি হয়তো কিছুটা ভালো প্রত্যক্ষ অভিজ্ঞতা কম, মানে একটা আমরা রাজনৈতিক পরিভাষায় বলা হতো আধা ফ্যাসিবাদী সংগ্রাম। হ্যাঁ, দারুণভাবে আমার দু একজন শিক্ষক কর্মী, অনেক লোক মারা গেছেন, তার মধ্যে দু একজন শিক্ষক, বিমল দাস হচ্ছে নাম নিশ্চয়ই শুনেছ, যাকে দুর্গাপুরে চেয়ারে বেঁধে পুড়িয়ে মারা হয়েছিল। হ্যাঁ, আমার সন্তোষ ভট্টাচার্য, এবিটিএ আমি করতাম, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি করতাম। তো এবিটিএর যে নেতা
মানে শীর্ষ নেতা বলা যেতে পারে। সন্তোষ ভট্টাচার্য, তিনি বহরমপুরের বুকে সৈদাবাদ হাই স্কুলে টিচার ছিলেন। তিনি স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে নিহত হয়েছেন, খুন হয়েছেন। আর নিজের আমার যেটা প্রত্যক্ষ করে বলবো না, মানে প্রায় সমসাময়িক, যেটা তখন আমি বেলুর শিক্ষণ মন্দিরে বিএড ট্রেনিং নিচ্ছি, কলেজ করছি। হঠাৎ খুব গুড়ির শব্দ, কি হলো, আমরা সচকিত হয়ে গেলাম। শুনলাম যে অধ্যাপক সত্যেন চক্রবর্তী, তিনি আপনার বামদিকের সিপিআইএম দলের কর্মী এবং কলেজের ভালো অধ্যাপক, তিনি ক্লাসে পড়াচ্ছেন। সেই সময় দুর্বৃত্তরা ঢুকে প্রকাশ্য দেওয়ালোকে মানে ছাত্রদের সামনে, ছাত্রী তো নেই বলে, ছাত্রদের সামনে গুলি করে মারছে। সেটা আমার মাথায় মানে খুব প্রচণ্ড দিয়েছিল যে এই সব ঘটনা ঘটছে। আমার জীবনে যেটা ঘটলো সেটা বলি। ওই বিএড যে পড়তে গেলাম, বিএড তখন আবার তো পরীক্ষাও ঠিক মতো হতো না, গণটোকাটুকি এসবের একটা ব্যাপার ছিল। পরীক্ষা হওয়ার কথা জুলাই মাসে, বিএড ঢুকবে আর মে মাসে শেষ হবে। মে মাস পরীক্ষা শেষ হবে, তারপরে টিচাররা নিজে স্কুল যাবে। আমাদের পরীক্ষা গেল পিছিয়ে, মে মাসের পরীক্ষাটা হলো ডিসেম্বর মাসে। তাহলে অন্তর্বর্তীকালীন সময়ে আমাকে তো একদিন নাম বসে থাকা যায় না। তখন গভর্নমেন্ট একটা সার্কুলার করলো যে স্কুলে জয়েন করো, পরীক্ষার সময় সব ছুটি পাবে। পরীক্ষার সময় ছুটি নিয়ে পরীক্ষা দিতে গেছি। আর সেই সময় ঘন ঘন আমার কাছে মানে চিঠি আসছে, মানে তখন তো নেই, ফোনে হলে শাসানি নেই, চিঠি শাসানি। আর আমার মনও খুব আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কি জানি কি হবে। তারপরে 1971 সালের 13ই ডিসেম্বর আমি স্কুলে জয়েন করতে যাচ্ছি, গা খুব ছমছম করছে। আমার তো কাশি শ্বশুরবাড়ি, হ্যাঁ, ওদের বাড়ি তো পাশেই আর কি, পাশের গ্রামে। আমার শাশুড়ি বললেন, বাবা যা অবস্থা, দুটো লোক নিয়ে যাবে নাকি? আমি বললাম, আমি তো লড়াই করতে যাচ্ছি না, মারামারি করতে যাচ্ছি না, আমি তো শিক্ষকতা করতে যাই, আমি লোক নিয়ে গিয়ে কি করবো? আমি জানি লোক তো আমার বাঁচাতে পারবে না। আর সব যেহেতু এটা আমাকে আরেকজন কমরেড খুব ভালো করে বলে, আমার নানুরে তার সঙ্গে আলাপ হয়েছে, আব্দুল্লাহ রসুল, একসময় সিপিএম দলের বিরুদ্ধেন্দ্র দাস আর আবার বলে একটি উপন্যাস আছে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। তিনি বললেন, আমাকে বলেছিলেন, হ্যাঁ তুমি হাটগোবিন্দ বলেছিল, যে অঞ্চল যত শক্তিশালী সেই অঞ্চলের উপর তত আক্রমণ, হ্যাঁ, সেই অঞ্চলের উপর তত। দিয়ে 1971 সালে যখন গেলাম, 13ই ডিসেম্বর যখন জয়েন করতে যাচ্ছি, স্কুল থেকে প্রায় 200 মিটার দূরে আমাকে একদম দেখি রিভলভার পাইপ গান নিয়ে সব চারিদিকে ঘিরে ধরলো একদম একটি জায়গায়, প্রায় স্কুল থেকে যাওয়ার পথেই আর কি। তখন রক্ষা করার মতো কেউ ছিল না। আমি নিজেও জানি যে আমাকে যদি কেউ মারে তাহলে আমার গাঁয়ের কোনো কমরেড ছুটেও আসতে পারবে না। ওখানকার পার্টির ব্রাঞ্চ কমিটি সেক্রেটারি ছিলাম এক সময়। দিয়ে ঘিরে ধরলো, কি অপরাধ, পার্টি কেউ কারো ভাষায় আপনি নেই। তবে আমার পক্ষে আমার খুব পরবর্তীকালে খুবই পেয়েছি, সান্ত্বনা পেয়েছি এই কারণেই যে তারা কেউ আমার ছাত্র তো নয়, কেউই বিদ্যালয়ের ছাত্র ছিল না যারা আমাকে পরবর্তী করে। বিদ্যালয়ে আমার পক্ষে খুবই লজ্জাকর হতো যে কোনো ছাত্র যদি আমার সামনে অস্ত্র নিয়ে এসে দাঁড়াতো আর কি, ঠিকই, তাই কেউ আমার ছাত্র নয়। সেটা দাঁড়ার পর মারছে, তখন আমাকে মেরে আমি পড়ে গেছি। রক্ষা করার মতো কেউ কাছে কেউ আসবে অন্ত নেই। আমার এক বন্ধু সুকুমার সামন্ত, বন্ধু মানে ওখানকার স্থানীয়ভাবে, সে এসে আমাকে তুললো। আর ওইখানকে দাসপাড়ার মানে ওখানকে স্থানীয় তাদের প্রতিবেশী আর কি, তাদের সঙ্গে আমার রেকর্ড গড়ে উঠেছিল। তারা মহিলারা মাস্টারকে মারছে করে সব ছুটে এলো, এসে চারিপাশে দাঁড়ালো। আমি পড়ে গেলাম। তারপরে সুকুমার সামন্ত আমাকে ধরে আস্তে আস্তে বললো, চলো স্কুলে। এমন তো হয়নি যে দর রক্ত বেরোচ্ছে বা করেছে, মেরেছে, পড়ে গেছি। স্কুলে ঢুকলাম, ঢুকে আমি কিন্তু কাউকে বলি, ডিসেম্বর মাস ভেবে নাও, সে সময় স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই। আমি আস্তে আস্তে স্কুলে গিয়ে সই করলাম। অনেকদিন পরে স্কুলে যাচ্ছি, মাস্টারগুলো ভালো আছো, সই টই করে আমি স্টাফ রুমে একা মানে বিধ্বস্ত অবস্থায় বসে আছি আর কি। তারপরে হঠাৎ দেখি আমার জানলার কাছে এসে একটি ছেলে, 9-এ পড়া ছেলে, সে এসে বলছে, স্যার আপনি বেরিয়ে আসুন। হ্যাঁ, আমার কেন রে? যদিও জানতাম সে আমার মোটামুটি ওই ফ্যামিলিগুলোর সম্পর্কে পরিচয় ছিল গায়ে,
আমি যেখানেই গেছি মানুষকে জানার এটা আমার একটা ইয়ে ছিল। তা সে তার খুব ভালো ভদ্র ইয়ে ছেলে, কিন্তু আমার কোনো রাজনৈতিক পরিবারে ছিল না, অন্তত আমাদের দিকে নয় আর কি। সে ওই যে ওরা ঘুরে গেছে, সে পরামর্শটা শুনেছে ওকে আজ বেরোতে দিতে হবে না। আচ্ছা, দিয়ে সে এসে বলে বেরিয়ে যেতে, দিয়ে আপনি পেছন দিক দিয়ে বেরিয়ে আসুন। আমরা কেন? হ্যাঁ, পেছন দিকে আসুন। পেছন দিকে এসে সাইকেলে রডে চাপিয়ে ঊর্ধ্বশ্বাসে নিয়ে এলো, রাস্তা আস্তে আস্তে বললো স্যার আর খুব অবস্থা খারাপ, ওরা আবার আসছে। দিয়ে ওই বাড়িতে তুললো, প্রণাম করলো, প্রণাম করে বললো স্যার। আমি তখন বুকে জড়িয়ে ধরে বললাম যে হ্যাঁ, আপনি আজকেই এখানকে ছেড়ে চলে যাবেন, তাহলে এখানেও আক্রমণ হবে। হ্যাঁ, তা আমি বললাম যে তুই তো চলে যাচ্ছিস, তা তুই যে গায়ে যাবি? তখন ও বললো স্যার আমি তো যে পরিবারের ছেলে, আপনি জানেন, দু চারটা মারবে, তুই শান্তবাবুকে তুলে দিয়ে এসছিস, হ্যাঁ মারবে, কিন্তু মেরে দেবে। তারপরেই এই নাটক, সেটা মনে হয় আবার নাটকীয় মুহূর্ত। তারপরেই ছোট ছেলে তো, 9-এ পড়া ছেলে, আরামি লম্বা, আমার মুখের দিকে তাকিয়ে বলে, আর যদি শোনেন স্যার যে পঙ্কজ ঘোষাল ওদের হাতে খুন হয়েছে, তাহলে এটাও তো ইতিহাসে লেখা থাকবে যে এক, দুঃখ করবেন না, এক ছাত্রকে, শিক্ষককে রক্ষা করতে গিয়ে এক ছাত্র আত্মাহুতি দিয়েছিল। আমার দু চোখে তখন জলের ধারা। আজ আমি সেই জল সংবরণ করতে পারি, আজ আমি যখন তো ভাবি সেই জল আর সংবরণ করতে পারি না। কত ক্ষুদিরাম যে আমার বাড়িতে, আমাদের বাড়িতে আছে, আমরা তাদের আন্ডার এস্টিমেট করি অনেক সময়। তারপর তার সে বিপদ কিছু হয়নি? না, তার কিছু হয়নি, হয়নি। তারপরে অনেক কিছু হয়েছে। তারপরে তো রাত্রিবেলায় ওরা আমাকে তুলে দিতে এসেছে। আমি বললাম যে আপাতত তো আমি তো চলে যাই। আর ওই নিরুপমের মা আছে, জ্যাঠাইমা, বললো হ্যাঁ সবাই মিলে রাত্রেবেলায় যাস না, হ্যাঁ আমি আছি, তা শান্তিকে তুলে দিয়ে আয়। ও ঘুরে গেছে রাত্রিবেলায়, গাছ সংযোগ, এটাও ভালো বলতে পারবো, নিজে ফিরেছে তো। ছেলে তখন 1 বছর হয়নি। হ্যাঁ, আর ও তখন সেই পাগলের মতন টলতে টলতে ইয়ে করে বাড়িতে ঢুকলো। দিয়ে তখন জ্যাঠাইমা, মানে নিরুপম সেনের মা, উনি বললেন যে তোমাকে গল্প করতে হবে না, তুমি ছেলেকে নিয়ে রাস্তায় দাঁড়াও, বাস আসবে, বাসের ওদিকে নিয়ে উঠে পড়বে। দিয়ে সেই তখন রাত্রিতে ছেলে কোলে নিয়ে উঠে নিয়ে বাসে উঠলাম, বর্ধমানে নামলাম। ও বললো বেশি কথা বলাবলি করবো না, তুমি আমাকে নামিয়ে দিয়ে আবার ছেলে নিয়ে এদিকে চলে আসবে, আর আমি ওই দিকে চলে যাবো। কোথায় যাবে? তারপর বললে খানা জংশনে আমার অনেক চেনা জানা বন্ধু, তাদের সঙ্গে দিয়ে তাদের সঙ্গে আমি থাকবো। দিয়ে তখন তো অনেক রাত হয়ে গেছে আমাদের আবার ফিরতে। তারপরে এসেছি, যখন বাস থেকে নামছি তখন প্রচণ্ড বৃষ্টি, অন্ধকার, মেঘ ডাকছি। হ্যাঁ, আর জ্যাঠাইমাকে বলেছিলাম যে আসবো, সেই জন্য জ্যাঠাইমা খুব অ্যালার্ট ছিলেন। যেই বাসটা চলে গেছে বুঝতে পেরেছে, তখন জ্যাঠাইমা বেরোচ্ছেন না, কারণ ওর ছেলে সেই দিন আবার মরাই তলাতে হ্যাঁ, ওখানে যেদিকে এসে ইয়ে করে না। আর আমি যখন ছেলে নিয়ে ফিরলাম, হয়তো কেউ দেখেছি কিনা জানি না, পাশে একটা সাঁওতাল বাড়ি ছিল, বিয়ে করছিল, আমি তাদের কাছে গেলাম, দিয়ে তার আবার আমাকে ঘরে দিয়ে গেল। বেশ, জ্যাঠামা বললো যে তুই যে ঘরে আছিস সেই ঘরেই থাক, আর আমি উপরে শুই। আর ছেলে তো মনে হয় তলায় আছে, তোকে কিছু জানছিল না, কিছু না। তারপরেতে আরও রাত্রি, আর রাত নয়, তখন ভোর প্রায় হয়ে এসেছে। সেই সময়তে আমার বোন তার আগে বলেছিল যে আমি থাকবো রে তোদের কাছে। তা আমি বললাম যে না, আমি জ্যাঠাইমা দিয়ে জানালাটা খুলে রেখেছি, ভুলে গেছি বন্ধ করতে, মানে এই সমস্ত পরিবেশের মধ্যে। দিয়ে তখন দেখি জানলা দিয়ে একটা অ্যাসিড বাল্ব ছুঁড়েছে। তা আমার খুব কপালে জোর ছিল যে ছেলের গায়ে লাগেনি, পাশে মেঝেতে পড়েছে। আমি খুব ভয় পেয়ে গেছি। আরো ছুড়েছিল, কারণ হচ্ছে জ্যাঠাইমা তো খবর পেয়েছে, জ্যাঠাইমা বলছে বন্ধ কর, জানলা বন্ধ কর। কি করেছে এরকম করে বাল্বটা ছুড়লে আগুনের মাথা উঠে জ্বালিয়ে হয়, আমি দেখিনি কোনদিন। দিয়ে আমি তখন বলছি যে ঘর তো ধোঁয়া হয়ে যাবে, আর ছেলে নিয়ে তার ঘর খুলবো না। জ্যাঠাইমা ওখান থেকে হাত দিচ্ছে, আমি বুঝতে পারছি না, এদেরই কলরবগুলো পাচ্ছি।
দিয়ে তখন কী করবো, চুপচাপ করে দেখলাম যে একটু ছেলেটাকে নিয়ে মনে যদি আমার কোলেই মরবে, আমি তখন তলার কাছে ঢুকে যাই, খালি ওদের ওই দুটো তো আর খাবো না। দিয়ে ওই রকম করতে এটা ওটা ভাত কাট করতে জ্যাঠাইমা নেমে এলেন আস্তে আস্তে, এসে মানে দরজা খোলেননি, ওই সিঁড়ির কাছ থেকে আমাকে বলছেন, বেলু এই সব হলো, সব চলে গেল, তুই আবার বেরো। দিয়ে কখন কি হয়েছে আর আমি জানি না, জ্যাঠাইমার কথাটা বলাতে আমি তখন বেরিয়ে এলাম। আমি বেরিয়ে আসার পরে আমার দাদারাই লোক খবর পেয়েছে সব, দিয়ে সব চলে গেলাম বাড়ি। তখন তার ওই পরিবেশ ওইভাবে থাকা যায় না। না, তারপরের একটা ঘটনা, ওর সাহসিকতা, সেটা আমার এই প্রসঙ্গে বলা দরকার। এটা ও রাত্রেবেলায় ওই ঘটনা ঘটার পরে ও ভেবেছে এটা আমার বাবার অঞ্চল, এইখানে আমাকে তাড়িয়ে দেবে, এটা ওরা মনে একটা অনুভূতি আছে যে সকালবেলাতে ওই ছেলেকে কোলে করে ও হাটগোবিন্দপুরে হাটতলায় গেছে। দিয়ে যে কংগ্রেসের যিনি নেতা, তিনি পরবর্তীকালে আমার প্রধান শিক্ষক হয়েছিলেন, তিনি এসে দাঁড়িয়েছেন, সে তো গেছে, ছেলেকে রক্ষা করো, তুমিও কেটে পড়ো, তা নয়। ও তখন পা থেকে পায়ের চটিটা তুলেছে। হ্যাঁ, কার মেয়ে তুমি জানো? আমার বাবাকে বাঘে বলো নাম শুনে, তুমি নিশ্চয়ই এই ছেলের কাছে আমার বাবার নাম শুনেছ, হ্যাঁ বাবার নাম জানো, তোমাকে আমি চটি পেটা করবো। তখন বেশ কিছু লোক ইন্টারভেন করেছে, আস্তে আস্তে দিদি কি হলো, দিদি কি হলো, বুঝতে পারছেন কি, আমার ছেলেকে করতে বলছি, ছেলেকে মারবো বলছি, কি দুঃসাহসটা। হ্যাঁ, শান্ত করেছে, ওকে রেখে হচ্ছে, সেটা একটা ঘটনা, সেটাও একটা মানে ওর সাহসিকতার, ও যে ওরকম ইয়ে করতে হবে, পরের দিনই চ্যালেঞ্জ নেওয়ার মন ভঙ্গিতে তারপরের দিনই ওখানে তবে আমি এর আগে আপনি শিক্ষকতা করলেন কবে থেকে মাসিমা? আমি বিয়ের আগে বাবা বেঁচে ছিলেন, কিন্তু বাবা মানে 2-3 মাস আগে, বাবা 2-3 মাস বেঁচে ছিলেন, সেই সময় আমি চাকরিটা পেয়েছিলাম। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমরা সবটাই তো বললাম ওর চাকরির ব্যাপারে, যেটুকু আমি জানি আর শুনেছিলাম আর কি। বর্ধমান জেলা কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন মদন চৌধুরী, তখনকার সবাই জানত। তখন আমি বলছি রাজনৈতিক সৌহার্দ্যটা একসময় এমন ছিল যে এমন নয় যে পরস্পর বিরোধী, বহু কমিউনিস্ট কর্মীকে কংগ্রেসের লোকেরা শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে। ওর জায়গাটায় আমি যেটুকু পরে শুনেছি যে মদন চৌধুরী শুনেছে বিপদার মেয়েরা কি করছে সব, তা বললো একজন তো বিএসসি পরীক্ষা দিয়েছে এবারে, হ্যাঁ দিয়ে আছে, আমার কাছে পাঠিয়ে দিস তো, হ্যাঁ গেছে, তো রেজাল্ট যখন বেরোবে, তুই এখন তো স্কুলে জয়েন কর। আগে জয়েন করতে দেয়নি, তারপর দাদা বলছে যে ওনারা বলেছেন ওটা একটা ওনাদের ডিউটি, যে বাবা এরকম ছিলেন, তারপরে হয়ে গেছে সংসার সেই সময় আমরা পৃথক হয়ে গেছি, সেই জন্য দাদা বললো যে না, তুই যদি পাস করিস তাহলে পরে তখন, আর এখন যদি তুই জয়েন করিস ওনাদের কথা শুনে, তাহলে যদি না হয় তখন ওনাদের পক্ষে সেটা খুব অসুবিধা হয়ে যাবে, যে সেই জন্য তখন করি। তারপর সেই স্কুলে কতদিন ছিলেন? ওই স্কুলে না, দিয়ে তারপর মায়ের সঙ্গে আর তো আমাকে রায়পুরে আসতে দিল না, এই বাসায় আর আসতে দিল না, মায়ের সঙ্গে প্রায় ঝগড়া হতো, যে দেখো আমার ছেলে হয়েছে, তারপরে ও আছে বাড়ি গেছে, আর আমি এখানে বুঝতে হবে, তখন গিয়ে দিলে কেন, তুমি সবটা ভাবো, অত ভয় করলে হবে, আমার ভেদিয়া স্কুলে চাকরি করবো, হ্যাঁ কাগজে দিয়েছে এরকম ডেপুটেশন, তাহলে তুই 1 বছর করবি, তারপরে কী করবি? আমি হাঁটি পাকা করবো, আবার কী করবো, আগে থেকে তার কিছু ভাবতে পারি না। তা তোমাকে আমি কি বলবো, ভেদিয়ায় জয়েন করার পর আমার মা বলেছিল যে তুই একটা বাবার ছবি নিয়ে যাবি, দিয়ে বাবার একটা ছবি নিয়ে গিয়ে আমি রাস্তার দিকে একটা জানলা ছিল সেইখানে রেখেছিলাম, আর ওইখানে ঠিক রাস্তার ওই পাশে একটা ঘর ছিল, সেখানে একজন মাস্টারমশাই পড়াতেন, টিউশনি করতেন। দিয়ে কী হলো, এই এক ভদ্রলোক, তিনি এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দিয়ে নতুন গেছি তো, দিয়ে আমাদেরকে তাকাচ্ছে, আর ঘরটা খুব একটা সুবিধে মতন নয়, আমাকে তো ভাড়া দিতে হবে। দিয়ে সেই ভদ্রলোক বলছেন, দিদিমণি আপনাকে একটা কথা বলবো, বলবো না দিদিমণি, ওটা সংশোধন করে দিই, মা আমার সত্য কাকা তো মা,
মাই বলতেন, আবার মা যে পরিচয়টা ঠিক জানতেন না, কিন্তু ওনার কথায় কথায় মা ছিল। হ্যাঁ, মা তোমার এই ছবি তোমার বাড়িতে, বলে আমার বাবা তো আমাদের বিপদটা নয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিপদপুর মেয়ে। সঙ্গে সঙ্গে কাকাবু এমন হয়ে গেলে পাওয়ারে। হ্যাঁ, তুমি তো না, উনি সেটার একটা সূত্র হচ্ছে যে বিপদবাবু শুধু ওই সত্য কাকার বন্ধু তাই নয়, উনি ভেদিয়া অঞ্চলে অনেকদিন ছিলেন। তার কারণ হচ্ছে একসময় অজয়ের বন্যা হতো, অজয়ের বাঁধ বাঁধার জন্য তখনকার দিনের পার্টি একটা পরিকল্পনা নিয়েছিল, এবং পার্টির আমরা পুরোভাগের কর্মীরা, বর্ধমান জেলা পার্টির পুরোভাগের কর্মীরা প্রায় আস্তানা গেড়েছিল ভেদিয়াতে, এবং বাঁধ বাঁধা, গণ উদ্যোগে বাঁধ বাঁধার নদীর জলকে দেখার জন্য। এই বিপদবাবুর পরিচিতিটা ওই ভেদিয়াতে সব থেকে বেশি ছিল, যার জন্য হ্যাঁ ওটা সাপ্লিমেন্ট করে বলি যে ওই যে ওখানে তো বুঝতে পারলো জুনিয়র হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিল, সেখান থেকে এখানে চলে এলো কেন? ওই অ্যাপ্লিকেশনটা আমিই করেছিলাম। কি করে? আমি তো যেতে পারছি না ওই এলাকায়, তাহলে কি হবে? যে তখন ভেদিয়াতে ডেপুটেশন ভ্যাকেন্সির একটা ভ্যাকেন্সি, কাগজে দরখাস্ত করে ইন্টারভিউ রাখা। ওই ইন্টারভিউ তো বলেছিল এক ভদ্রলোক, তিনি অপরিজন সন্দেশ, তিনি বললো তুমি মা হাটগোবিন্দপুর থেকে আসছো, হ্যাঁ কি গ্রাম নাম? জরুর। আরে ওই গায়ে তো আমাদের বিপদবাবুর বাড়ি। তা বললো, ও তখন বলেছে যে আমি বিপদ রায়ের মেয়ে। বলো কি, তুমি বিপদ রায়ের ডেপুটেশনে চাকরি করতে এসছো আমার স্কুলে? হ্যাঁ, নিয়ে নাও। আর তখনই একটা মোটামুটি আইসিনি পরবর্তী ভ্যাকেন্সিতে ওকে পার্মানেন্ট করবে, এটা ওরা বলেছিল, যে পরবর্তী করেছিল। তা ভেদিয়া লোকেদের সহানুভূতি, ভালোবাসা এত সেই সময় পেয়েছিলাম, এবং সেটা আমার বলতে দ্বিধা নেই। কংগ্রেস তো ওখানেও ছিল, তারাও কিন্তু আমাদের খুব সমীহ করতো, সম্মান করতো। হ্যাঁ, আমি কি করে চাকরি পেলাম? হ্যাঁ, এটাও তো ঠিক। এটা তাহলে কি আমি কি করে করলাম? আমি তো ফিরলাম 1977 সালের বামফ্রন্ট সরকার আসার পরে। আমাকে বললো, বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল যারা রাজনৈতিক কারণে বিতাড়িত হয়েছে তাদেরকে সবাই নিজে নিজে পদে ফিরে আসবেন, এবং এক অর্ডারে বলে হলো। কিন্তু ওই যে পিরিয়ডটা কি, ওই পিরিয়ডের সময় আমার 71 সালে চাকরি গেল। আমি 2-3 বছর বসে রইলাম, এখানে মনে করতাম পার্টি টুকটাক কাজ করতাম। তারপরে হ্যাঁ 74 সালে আমি হঠাৎ বর্ধমান জেলা পার্টি অফিসে গেছি। হ্যাঁ, কমরেড বিনয় চৌধুরী, তিনি আমাকে কি করছো এখন? আমরা কি আর করবো, বাড়িতে আছি। খুব একটু ঊর্ধ্বশ্বাস বলে বললে, মেয়েটার বড় কষ্ট, ওকে তো মেয়ের মতোই দেখতো। হ্যাঁ, মেয়েটা আমার কথা বল, মেয়েটার বড় কষ্ট। ভেদিয়াতে আছো তো? হ্যাঁ, ভেদিয়াতে আছে, শুনেছি ভেদিয়ার কমরেডরা বলেছে তোমরা কেমন আছো। দিয়ে বললাম কাকাবাবু, ওনাকে কাকাবু বলতাম আমি, বিনয় দা বলতাম না কোনো সময় কাকাবু। এই আমি একটা দরখাস্ত করেছি এই পালিটা হাই স্কুল, তোমার কেতুগ্রাম থানায়। পালিটা, আচ্ছা, তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। চিঠি লিখে দিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত গেলেই হবে। পালিটা আনোয়ারুল আজিম আছে, তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে তাকে পৌঁছে দিতে পারবে তো? আমরা হ্যাঁ, আমাদের গ্রাম থেকে সাইকেলে যাইতো আমরা, 7-8 মাইল রাস্তা। হ্যাঁ, আর পানিটা তখন দুর্গম রাস্তা, যেদিকেই যাও 8 কিলোমিটার বলতাম আমরা পৃথিবীর কেন্দ্রস্থলে, মানে যেদিকেই যাও 8 কিলোমিটার 8 মাইল হাইটে তবে বাস পাবে। হ্যাঁ, তারপরে আমি সাইকেলে করে গিয়ে আনোয়ারুল আজিমকে দিলাম। আনোয়ারুল আজিম তার সহকর্মী, হ্যাঁ রাজনৈতিক সহকর্মী আবুল কাসেমকে ডাকলেন। আবুল কাসেম, ওই আমার মতো, ওই চিঠিটা পড়ো, বিনয় লিখেছে, চিঠিটা পড়ো। আপনি তো মশাই কি বলেন, সাংঘাতিক লোক। আমাকে সরাসরি আবুল কাসেমের সঙ্গে আমার পরে বন্ধুত্ব ছিল, কিরকম, আপনি সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে এসে হাজির করলেন, আর কমিটিটা তো আমাদের নয়। তাহলে এটা কি কার্যকরী কি করে? হ্যাঁ, মানে বিনয় চৌধুরী অর্ডার মানে বলেছেন, মানে অনুরোধ মানে সেটা সুপ্রিম কোর্টের অর্ডার। যাই হোক, এটা মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারবাবু ছিলেন ওখানকার সেক্রেটারি, তাকে ডাক্তারবাবু খুব ভালো ভূমিকা পালন করেছিলেন এই কথা। এটা তো নেপথ্য কাহিনী। ডাক্তারবাবু মানে যিনি সম্পাদক, ডাক্তার অনিক রায়, তিনি কংগ্রেস ছিল, কিন্তু তিনি পরিচালন কমিটি যাওয়াকে ইন্টারভিউ নেওয়ার সময় বলছেন যে, আমি সব বিবরণ বলছি আর কি, বলার সময় বলছেন যে অস্বাগতোক্তি করছেন নাকি।
যে শুধুমাত্র রাজনীতি করার জন্য একজন শিক্ষককে মারবেন, তার চাকরিটাও চলে যাবে, এটা কি ঠিক? আর হেডমাস্টার নারায়ণ হাজরা তিনি ঘাট নাড়ছেন। তখন আমি ভাবলাম মনে মনে, তখনই আমার একটা ইঙ্গিত পাচ্ছি যে চাকরিটা মনে হচ্ছে আবার এখানে হবে। সেই তারপরে 10 দিন পর অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো। হ্যাঁ, তারপরে পালিটা স্কুলে জয়েন করতে গেলাম, মানে ওই 71 সাল থেকে 74 সাল পর্যন্ত। 74 সালে এপ্রিলে 16 এপ্রিল এই পালিটা স্কুলে জয়েন করেছিলাম। তারপরে তো আবার ফিরে গেলাম নিজের স্কুলে এইভাবে। তবে ওখানেও ওই যেমন বললো ভেদিয়াতে, ওখানেও প্রচুর সম্প্রীতি এবং কংগ্রেসের লোকেরাও যে খুব আমার বিরোধিতা করেছিল, জেনেছে রাজনৈতিক পরিচয়ের পরে, হ্যাঁ, তারা যে কোনো জায়গায় বিরোধিতা করেছে তাও নয়, সৌহার্দ্যের সম্পর্ক। আমি এক জায়গায় দেখেছি যে জেলার 2 প্রান্ত, ওটাও বর্ধমান জেলা, এটাও বর্ধমান জেলা, কিন্তু 2 প্রান্তের মানুষ 2 রকম। ওখানে আমরা উন্নতির এই পরিকাঠামো কিসে দেবো, ওখানে আমি আক্রান্ত হলাম, আর এখানে মানুষ সাধারণ আমাকে গ্রহণ করলো। আর এখানে যখন ভালোবাসা ছিল এরা খুব, তখন তো আমার শ্বশুরমশাই বাবা বলেন যে তাহলে বাড়ির কাছেও হবে, তুমি এখানে ইন্টারভিউ দাও, ওখানে ছেড়ে ওইখানে একটা ভ্যাকেন্সি হয়েছিল, চলে আসবে। যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, দিয়ে ওটা হয়নি, হয়নি, ওরা পার্সুল করতে পারেনি সেটা। আসলে বললাম কমিটিটা তো আমাদের ছিল না, কমিটিটা। আর তোমার ক্ষেত্রে যেটা হয়েছিল মানিটারি বার্গেনিং, মানে আগেকার এই এখন যত টাকা বলুক, এই যে এসএসসি করতে হয়েছে বাধ্য হয়ে সরকারকে। একটা জমানে তো কমিটির নামে, স্কুল বিল্ডিংয়ের নামে পয়সা নেওয়া হতো, ব্যক্তিগত হয়তো নেয়নি, অনেক স্কুল নিয়েছে এরকম করে। ওর ক্ষেত্রে হলো যেটা, এটা তখনকার দিনে, সেটা হচ্ছে 1975 এরকম সাল হবে, তখন একজন 13,000 টাকা দিতে চাইতো, যে সে গায়েরই ছেলে। তখন আমাদের লোকেরা পিছিয়ে পড়লো, কারণ হচ্ছে যে এত টাকা দেওয়ার সমস্যা নেই। ওখানে হতো সেই যে এসএসসি কখনো হয়নি। এসএসসি কোন বছর? এসএসসি ইয়ারটা আমার ঠিক মনে নেই। এসএসসি তো বামফ্রন্ট সরকার আসার অনেক পরে, বামফ্রন্ট সরকার আসার প্রথম দিকটায় তো এইরকম চলছিল। এবং মানে ওই বললাম যে এখন ব্যক্তিগত পকেটে ভরছে, তখন হয়তো আপনি স্কুলে ঢুকছেন, তাহলে 50,000 টাকা স্কুলকে দেন। হ্যাঁ, হয়তো স্কুলকে দিয়েছে, কিন্তু সে তো একটা বেকার ছেলে, তাকে তো 50,000 টাকা জোগাড় করতে দিতে হয়েছে, তাই না? সেই অ্যানোম্যালিগুলো দেখেই এসএসসিকে স্টার্ট করলো যে একটা কেন্দ্রীয় ইয়ে হোক, এখান থেকে কোনো ইয়ে হবে না, স্বচ্ছ নিয়োগ হবে, সুপারিশ করবে এসএসসি, কমিটি দিতে বাধ্য হবে। বোলপুরে এসে হ্যাঁ যখন থাকতে শুরু করলেন, আর তারপরে কোনো সেই অর্থে না, বোলপুরে সেই অর্থে কোনো রকম বোলপুরের যখন ওরা পড়ছে, পড়াকালীনে, তখন অহংকার করে বলা না, এমনি বলা, 2 ছেলে স্কলারশিপ পেয়ে গেল। ওরা একটা, হ্যাঁ এটা বলো, ওরা যে নরেন্দ্রপুরে পড়েছিল অনেক সময়, সেটা একটা খুব আমাদের পক্ষে খুব ইয়ে ছিল। মাস্টারি দুজনে করলে কি হবে, এটা মানে এমন কিছু মাইনে পেতাম না। ওই একসময় তো 2 ভাইই পড়তো, অনেকেই ভাবে যারা পড়াশোনা করে তুলে। ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেরিট স্কলারশিপ বলে একটা স্কলারশিপ ছিল রেসিডেন্সিয়াল স্কুলে পড়ার জন্য, এরা 2 ভাই পেয়েছিল, 2 ভাই পেয়েছিল। হ্যাঁ, গভর্নমেন্ট সব টাকা ডিসবার্স করতো দিকে, এটা পেয়েছিল। খাওয়া পড়া থাকা, তুমি এটা প্রথম প্রশ্ন তুলেছিলে, হবে সে তুমি শান্তিনিকেতনের মানুষ, শান্তিনিকেতনের ছেলে, হ্যাঁ, এই প্রশ্ন থাকা স্বাভাবিক। হ্যাঁ, যে কেন এখানে পড়ালেন না ওখানে পড়ালেন। আমার পরেও যে মনে হয়নি তা নয়, কিন্তু আমি তখন রামকৃষ্ণ মিশনের আদর্শ দ্বারা এতই প্রভাবিত ছিলাম, এবং সেটা আলটিমেটলি কোনো ইয়ে করতে হয়নি, আক্ষেপ কিছু হয়। ওকে আমি বলছিলাম, সেই বইটা সংগ্রহ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের নরেন্দ্রপুরে আমাদের সমসাময়িক, আমার থেকে 2 বছর পরে পড়েছে কলেজে, জলদ বরণ দাস। হঠাৎ আমাদের একটা সুইনিয়ার, মানে এক্স স্টুডেন্টদের নিয়ে একটা ইয়ে হয়েছে, তো সেইখানে একটা লেখা পড়লাম যে জলদ বরণ দাস একটা বই লিখেছেন। তিনি নিজে অসুস্থ, যিনি নিজে লিখছেন সেইখানে, তা নিজে অসুস্থ তিনি লিখছেন যে, লিখছেন না বলে লেখাই ভালো হচ্ছে, আমার থেকে 2 বছরের ছোট, কলেজে লিখছে যে উনি একটা বই লিখেছে, 2টো বই। একটা হচ্ছে ও আইআইটি খড়গপুরে বোধহয় পড়েছিল পরবর্তীকালে, আইআইটি খড়গপুরের একটা ইতিহাস। আর 2 নম্বর হচ্ছে লিখেছে নরেন্দ্রপুর ও শান্তিনিকেতন। আচ্ছা, ওই বইটার উপর আকর্ষণ আমার অনেক দিন ধরে ছিল, কারণ হচ্ছে না, এখন দেখি পেয়ে যাবো মনে হচ্ছে।
নরেন্দ্রপুরের শান্তি এইটা বইটার উপরে খুব আকর্ষণ আছে আমার, এই কারণে আমি এইটা নিয়ে অনেক ভেবেছি অনেক আগে। কারণ যখন ভেতরে থাকতাম কিছু কিছু জিনিসপত্র, যেমন মেলা, কৃষি মেলা, কৃষি প্রদর্শনী, ডেয়ারি, পোলট্রি, হ্যাঁ, এই তারপরে এমনকি বাজি পোড়ানো পর্যন্ত মেলা হতো, বাজি পোড়ানো। স্বামী, আমার কি মনে হচ্ছে যে স্বামী লোকেশানন্দজি রবীন্দ্রনাথের দ্বারা অনেকখানি প্রভাবিত। হ্যাঁ, আর বাবা না যেদিনেতে এখানেতে চান্স পেল, বাবা সেদিনে তার 2-4 দিন আগে থেকেই বলছেন যে পাবে পাবে, দিয়ে পাওয়ার পর এত আনন্দ দিয়ে এসেছেন, স্টেশনে চলে গেছেন, জানেন আমি ওই ট্রেনে নামবো, তুমি আগে আমাকে তরিককে দেখিয়ে নিয়ে এসো। ওইখানে চেপে শান্তিনিকেতন যাবে, পাঠভবন দেখে আসবে। হ্যাঁ, পাঠভবনটা মানে দেখেছেন আগে, কিন্তু তরিক তো এখানে মাস্টারি করছে এই পাঠভবনটা, চক্কর দিয়ে আসবে। বাহ, খুব আনন্দ হলো। হ্যাঁ, খুব ভালো থাকবেন, অনেক শ্রদ্ধা ভালোবাসা। ভালো থাকো। হ্যাঁ।